দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন সাগর। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হই। আমরা সাধারণ জনগণের সাথে কথা বলার চেষ্টা করি রাষ্ট্র ভাবনা নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে। আমরা কথা বলি তাদের সামগ্রিক চিন্তাভাবনা নিয়ে, তাদের চিন্তাভাবনা আমরা জানার চেষ্টা করি। চলুন সরাসরি জনতার কাতারে চলে যাওয়া যাক। নতুন সরকার দেশ চালাচ্ছে, কেমন চলছে দেশের সার্বিক পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কোনো পরামর্শ আছে কিনা? ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের বিজয়ের পর আমরা অনেক আশা নিয়ে একটি সরকার দেখেছি, ক্ষমতায় আছেন। আমরা অনেক আশা নিয়েই আমাদের দিনগুলো অতিবাহিত করছি, কিন্তু সত্যি কথা বলতে কি আমরা এখন অনেকটাই হতাশ। দেশের সার্বিক আইন শৃঙ্খলা থেকে শুরু করে বলেন, সার্বিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে কোনো দিকেই আমাদের জনজীবন আসলে স্বস্তিতে কাটছে না। সুতরাং আমরা এক প্রকার হতাশ হয়েই এই অবস্থার মধ্যে দিনাতিপাত করছি এবং আমরা আশা করছি সরকার এ ব্যাপারে আরও বেশি নজরদারি বাড়াবেন এবং আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা কী আছে সেটা তারা উপলব্ধি করবেন এবং সেই মোতাবেক তারা তাদের পরবর্তী রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত করবেন। ধন্যবাদ আপনাকে। চলছে রমজান মাস। আমরা দেখেছি যে রমজান মাস আসলে কিন্তু আসলে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে থাকেন। তো এই ব্যাপারটা এবছর আপনারা কেমন দেখছেন? ঈদও খুব কাছাকাছি সময় চলে এসেছে। তো এই ব্যাপারে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা বা আপনি কেমন দেখছেন? বিষয়টা হচ্ছে যে রমজান মাস চলমান আছে। এই রমজান মাসে ইতিপূর্বে আমরা দেখেছি যে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রিত হয়, আর কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ইচ্ছাকৃতভাবেই নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্যের এবং রমজান মাসের যে আমাদের যে সামগ্রীগুলো প্রয়োজন হয়, ইফতার সামগ্রী, এগুলো ইচ্ছাকৃতভাবেই আপনার দাম বৃদ্ধি করে। এ বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা আছে বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন সে সরকারের। কিন্তু আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখি যে যারা সাধারণ জনগোষ্ঠী আছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তারা তাদের কেনবার ক্ষমতার মধ্যে রাখতে পারছে না বা তাদের অনুকূলে নাই, কিনবার সামর্থ্য নাই। যে টাকা নিয়ে বাজারে যাচ্ছে সে টাকায় দেখা যাচ্ছে যে দুই একটি জিনিস ছাড়া কিছু কিনতে পারছে না। এটার নজরদারি দিতে হবে বর্তমান সরকারকে। আপনাকে ধন্যবাদ। আমরা সিন্ডিকেট শুনছিলাম, আমরা বিগত সময়েও সিন্ডিকেট শব্দটি শুনেছি। তো আমরা একটু জানতে চাই যে আসলে সিন্ডিকেট বারবার যে আমরা শুনে থাকি, এই সিন্ডিকেট আসলে ভাঙবে কে বা সিন্ডিকেট ভাঙার দায় কার? ধন্যবাদ দেশ টিভিকে। এই সিন্ডিকেট ভাঙার দায় প্রশাসন, কিন্তু প্রশাসন কোনো অ্যাক্টিভ নেই। মেয়েদের তো নিরাপদ নেই, তাদের কাছে যদি কোনো মেয়ে আশ্রয়ের জন্য যাও তারা আগায় না। তাদের খুবই খারাপ অবস্থা। বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা। তাই আমি এই অন্তর্বর্তী সরকারকে বলবো এটার দিকে নজরদারি দিতে, কারণ না দিলে ভয়াবহ পরিস্থিতি হবে বাংলাদেশে। আর অবিলম্বে বাংলাদেশের পুরো জেলায় জেলায় আইন শৃঙ্খলার নজরদারি করা উচিত। সব থেকে এই রমজান মাসে ছিনতাই ডাকাতি প্রচুর বেড়ে গেছে। উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি ভাবছেন আপনি? আমাদের অনেক আশা ছিল যে ছাত্র জনতা এই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা গঠন হয়েছে, অনেক আশা ছিল যে সরকার অন্তত কিছু একটা করবে, কিন্তু কিছু একটা করবে করে 8 মাস পার হয়ে গেছে, কিছু একটাই করতেছে। কিন্তু আমরা চাই সামনে কিছু একটা করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার। অতএব অবিলম্বে এই বছরের মধ্যে নির্বাচন অবিলম্বে হতে হবে, একটা নির্বাচিত সরকার হবে, জনগণের জবাবদিহিতার সরকার হবে, তবে আমাদের এই দেশটা স্থিতিশীলতা হবে এবং সব দিক থেকে দেশটা আমাদের একটা জায়গায় পৌঁছাবে, একটা শান্তির জায়গায় পৌঁছাবে। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো পিছন থেকে অর্থ দিয়ে, জনবল দিয়ে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে সামনে আপনার মতো আমার মতো সাধারণ পাবলিককে শো করে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। প্রতিদিন দেশে এক না এক আন্দোলন চলতেছে। কিসের এত আন্দোলন? কি হচ্ছে আন্দোলন দিয়ে কোনো লাভ হচ্ছে? ক্ষয়ক্ষতি হচ্ছে। আমার কাছে প্রশ্ন হলো, সংস্কার যদি এই সরকার করে আমরা তার পক্ষে আছি। নির্বাচনের মাধ্যমে তো সংস্কার হয়ে যাবে। আপনি আগে সুষ্ঠু নির্বাচন দেন, পরে উপনির্বাচন হবে। আপনি আগে সুষ্ঠু নির্বাচন দেন,
পরে দেশ সংস্কার হবে। আপনি আগে সুষ্ঠু নির্বাচন দেন, প্রশাসন ঠিক থাকবে। কিন্তু এখন তো সব এলোমেলো, এখন সব দেশ এলোমেলো। এই জন্য আমাদের কথা হলো এই বছরের ভিতরেই আমরা সরকারের কাছে দাবি যেন একটা সুষ্ঠু নির্বাচন দেয়। সুষ্ঠু নির্বাচনের মধ্যে জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতা আসবে। রাত যেন দিনের ভোট রাতে না হয়, যেন আগের থেকে হলে কি হয় ঘরের ভিতর থেকে সিল মারা না হয়। এর মানে হলে সংস্কার। 1 তারিখে বাচ্চারা বই পাবে, এর মানে এই সংস্কার। নির্যাতন বন্ধ হবে, দ্রব্যমূল্য দাম কমবে, প্রশাসন তাদের বলিষ্ঠ কণ্ঠে কাজ করবে। প্রশাসন কারো পক্ষে কাজ করার প্রয়োজন নেই, যেটা লিগাল, যেটা ন্যায্য, সেটাই প্রশাসন কাজ করবে। আমরা এটাই চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে আসলে তিনি বলছিলেন ছাত্রদের নতুন দল যে গঠন করেছে তারা বলছে যে শেখ হাসিনার বিচার তারপর নির্বাচন, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কথা বলছেন। সর্বোপরি একটি নির্বাচিত সরকারের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তো সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জনতার ভাবনায়। আমরা আবারও ফিরে যেতে চাই জনতার কাতারে, শুনতে চাই তাদের ভাবনা চিন্তার কথা। এ পর্যায়ে আমি জানতে চাই যে আসলে দেশে নতুন করে ছাত্ররা কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি। তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তারা বলছেন যে আগে কোনো নির্বাচন হবে না, আগে শেখ হাসিনার বিচার হতে হবে, পরে নির্বাচন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং ছাত্রদের যে নতুন দল গঠন এটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ দেশ টিভিকে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি নিজে একজন ছাত্র, আমি যশোর সরকারি এম কলেজে রানিং স্টুডেন্ট, পড়ালেখা করতেছি। আমরা 17 জুলাই আগস্টের যেই আন্দোলন সংগ্রাম ছিল সেটা প্রথম থেকে একদম প্রথম থেকে আমরা রাজপথে ছিলাম ছাত্রদের সাথে। আমি নিজেও ছাত্র, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আন্দোলন সংগ্রাম এক জিনিস আর দেশ পরিচালনা করার একটা জিনিস। দেশ পরিচালনা একটা অভিজ্ঞ রাজনৈতিক দলেরই করা উচিত। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই অনেক দাবির মাঝখানে মানুষ স্বাস্থ্যসেবা কেমন পাচ্ছে? দেশের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য খাতটি কেমন আছে, কি মনে করছেন আপনি? স্বাস্থ্য ক্ষেত্রে আমরা খুবই নাজুক অবস্থায় আছি। দেশে যে কোনো ধরনের একটা চিকিৎসার ক্ষেত্রে বা আমাদের যশোরের এই যে 800 শয্যার যে হসপিটালটি আছে সেটি দীর্ঘ 17 বছর ধরে এমন বেহাল দশায় পড়ে আছে যা বলবার কোনো ভাষা আমাদের জানা নেই। কারণ আমাদের সামান্য কোনো চিকিৎসার, একটু উন্নত মানের চিকিৎসা হলে হার্টের কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে ঢাকায় যেয়ে সেটা এনজিওগ্রাম করতে হবে বা খুলনায় যেতে হবে। আর এরপরে যদি কোনো একটু উন্নত চিকিৎসার ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দেশে আমাদের যেতে হবে, তখন সেই ক্ষেত্রে আমরা যে কত হয়রানির শিকার হতে হয় সেটা প্রতিনিয়ত আমরা টিভি চ্যানেলে বা লোকজনের মতামতের ক্ষেত্রে আমরা জানতে পারি। তাই সেই ক্ষেত্রে আমি যশোরবাসী হিসেবে আশা ব্যক্ত করি এই অন্তর্বর্তী সরকারের কাছে যে বড় বড় যে পদগুলো আছে স্বাস্থ্য সেই পদগুলো বেশিরভাগ ক্ষেত্রে শূন্যতার সাথে ভুগছে। সেক্ষেত্রে তারা একটা ভালো আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবার ক্ষেত্রে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিক। অনেকেই আসলে বলছে যে নির্বাচিত সরকার আসলেই সকল সমস্যার সমাধান হবে, এরকমটা কিন্তু অনেকে বলছে। তো আপনি কি এই দাবির সাথে একমত কিনা যে নির্বাচিত সরকার আসলেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব, এরকম দাবি? ধন্যবাদ। আসলে প্রথমেই আমি যেটা বলতে চাই যে নির্বাচিত সরকারের মাধ্যমেই এই সকল সমস্যার সমাধান সম্ভব, এবং এই কথার পিছনে অনেকগুলো যুক্তি কাজ করে। আপনারা দেখেছেন এই যে রক্তক্ষয়ী সংগ্রামের পরে ইতিমধ্যে 8 মাস অতিবাহিত হয়েছে এবং বিগত 16-17 বছরে এই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রযন্ত্রের সমস্ত সেক্টরগুলোকে অকেজো করে রেখে গেছে, পঙ্গু করে রেখে গেছে। সেই সকল জায়গায় প্রয়োজনীয় লোকবল সংযোজন এখনো সম্ভব হয়নি, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার কোনো রকম একটি দেশকে একটি কাঠামোয় দাঁড় করিয়ে প্রয়োজনীয় এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সাধন করবেন যত দ্রুততর সঙ্গে, ততই এদেশের জন্য মঙ্গল। তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের ভিতরে অবশ্যই নির্বাচন দেবে, কেননা নির্বাচিত সরকারের অধীনেই একমাত্র সমস্ত রাষ্ট্রের সমস্ত প্রশাসন যন্ত্র সঠিকভাবে কাজ করবে। আমরা এবার একটু জানতে চাই আপনার কাছে, আমরা একটু জানতে চাই যে আসলে তিনি বলছিলেন সব সমস্যার মূলত এই যে নির্বাচনের কথা বলছিলেন, উনি বলছিলেন যে নির্বাচন সরকার দিতে চাচ্ছেন। তো নির্বাচনের আবহাওয়া বইতে শুরু করেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমি এবার একটু জানতে চাই কেমন জনপ্রতিনিধি আপনারা চান, আর কেমন নির্বাচন চান, কবে চান, কিভাবে নির্বাচন হলে ভালো হয়, রোডম্যাপটা কি হওয়া উচিত?
আমাদের রোডম্যাপ একটাই, ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন যে 2025 সাল ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ তারা চেষ্টা করছে নির্বাহন। তার প্রতি আমাদের আস্থা আছে, ভালোবাসা আছে এবং ভরসাও আছে। তার যে কথা ওটা যদি কার্যকর করে ওতেই জনগণ সন্তুষ্ট। কিন্তু নির্বাচনের প্রতিনিধি এটা তো জনগণ সিলেক্ট করবে, এটা আমি সিলেক্ট করব না, আপনিও সিলেক্ট করবেন না, ডক্টর ইউনূস সাহেবও সিলেক্ট করবেন না। জনগণ যাকে ভোট দেবে, জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতা আসবে সেই জনপ্রতিনিধি হবে, সেই সরকার গঠন করবে। আপনার কাছে আসতে চাই, আমি একটু জানতে চাই যে আসলে দেশের এই বর্তমান প্রেক্ষাপটে নারী শিশু কেমন আছে? এই যে এখন যে আবহাওয়া বইছে দেশে, দেশের যে পরিস্থিতি, এটা নারী শিশু বান্ধব কিনা, কতটা নিরাপদ নারী শিশু এখন? ধন্যবাদ দেশ টিভিকে, জনতার ভাবনা, আমাকে কথা বলার জন্য ধন্যবাদ। আসলে আমরা নারী শিশু আমরা কেউই নিরাপদে নেই, সবাই অনিরাপত্তার ভিতরে আমরা ভুগতেছি। যেমন দেখেন আসিয়া ছোট্ট একটা বাচ্চা, তাই না? ও তো আমার মেয়ে, আমার বোন, বা যে তাকে ধর্ষণ করেছে তারও তো মেয়ে বয়সী সে, তাই না? তো এটা আসলে নিরাপদ, আমরা কেউই নিরাপদ নেই। গতকাল যেরকম কাপুরাপুটির ভিতরে একটা মহিলা ব্যাগ ইসের থেকে ব্যাগের ছোট একটা ব্যাগ টাকা বের করতেছে, রিক্সা ভাড়া দেবে, পিছন থেকে এসে ব্যাগটা নিয়েই দৌড়। তাহলে আমরা কেউই কিন্তু নিরাপদে নেই। এই জন্য আমরা অচিরে একটা নির্বাচন চাই, বা ডক্টর ইউনূস উনি বলেছেন যে এই বছরে, চলতি বছরেই 2025-এর ডিসেম্বরের ভিতরেই ভোট দেবেন। আমি আশা রাখি তার উপরে যে যেন তার কথা রাখে, বা 2025 ডিসেম্বরের ভিতরে আমাদের নির্বাচনটা হোক। একটা নির্বাচনে একটা সরকার আসলে সেই সরকারের কথা সবাই শুনবে, প্রশাসন বলেন, সমস্ত কিছু, স্বাস্থ্য খাত বলেন, সব দিক থেকে। কিন্তু এখন যে অবস্থায় আছে দেশ, কেউ কারোরই কথা মানছে না। আমিও যদি কিছু বলি তা আমার কথাও কেউ শুনবে না। তো এই জন্য আমাদের অবশ্যই একটা নির্বাচিত সরকার প্রয়োজন। যে সরকারই হোক না কেন, একটা নির্বাচিত সরকার চাই, নির্বাচন চাই। তো আমি অনুরোধ করব আমাদের 2025-এর ডিসেম্বরের ভিতরে যেন আমাদের নির্বাচনটা হয়ে যাক, বা নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম অনেক সম্ভাবনার কথা, শুনছিলাম অনেক সংকটের কথা আমরা শুনছিলাম। তো আমরা এ পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়ার, নিচ্ছি আরেকটি বিরতি। ততক্ষণ সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আবারও আমন্ত্রণ জনতার ভাবনায়, আমরা আবারও ফিরে যাচ্ছি জনতার কাতারে। এই পর্যায়ে আমরা একটু জানতে চাই যে আসলে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, দেশ চলছে কিন্তু সেই সরকারের অধীনেই। তো আমি আপনার কাছে একটু জানতে চাই এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে, যে আসলে আপনি ছাত্ররা নতুন যে দল গঠন করেছে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং দেশের সার্বিক পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন, কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ দেশ টিভিকে, জনতার ভাবনায় আমার এই অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশের 18 কোটি জনগণ কেউই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেনি, না চাল কিনে, না ডাল কিনে, না নিত্যপণ্য, কোনো কিছুতেই। একটা চাকরি করতে গেলে একটা সন্তান মানুষ করেছে একটা মা অনেক কষ্ট করে, একটা রুটি খেয়ে বা একবেলা না খেয়ে। সেই সন্তান চাকরি জন্য কথা বলতে গেলে শেখ হাসিনার নিয়ন্ত্রণে যে সমস্ত এমপি মন্ত্রী ছিল বা নিষিদ্ধ ছাত্রলীগ ছিল, তাদের 17 লাখ টাকা 18 লাখ টাকা আপনার হলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আদৌ কি সেই ছেলে তার যোগ্যতায় চাকরি পেয়েছে? পায়নি। যে দেশে ঘুষ দিয়ে চাকরি পায় সে দেশে তো কখনো ডেভেলপ করা সম্ভবই না। আর এই ছাত্ররা দেশের মানুষের বোকা বানিয়ে একটা দল গঠন করতে চেয়েছে, আর হাটে হাড়ি ভাঙতে চেয়েছে। আপনারা 5 জন মনে করতেছেন দেশের মাথা হয়ে গেছেন, না। দেশে এর আগে দেশ 1949 সালের থেকে শুরু করে আমি মনে করি 2025 সাল পর্যন্ত যতবার দেশে একটা নির্বাচিত সরকার এসে দেশের মানুষ কিছু না হোক একটু সাবলীলভাবে চলাফেরা করতে পেরেছে। এই অন্তর্বর্তী সরকার আসছিল, ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আসলে তার প্রতি আমি নিজেও আশাবাদী ছিলাম যে দেশ 17 বছর পরে একটা ভালো মানুষের হাতে গিয়েছে। অন্তত যতদিন নির্বাচিত একটা সরকার না আসে ততদিন দেশের মানুষ ভালো থাকবে। আসলে আমি তো দেখছি আসলে সে ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট ভালো মানুষ। দেশের কোনো সেক্টরেই তো আসলে ভালো কোনো কাজ আমি দেখছি না। কিভাবে হচ্ছে সংস্কার আপনি নামে নামে বলছেন, বিভিন্ন টিভি চ্যানেলে বলতেছেন এটা সংস্কার, এটা সংস্কার না। সংস্কার হবে আপনি শিক্ষা খাতে সংস্কার দেখান, স্বাস্থ্য খাতে দেখান, আইনে দেখান, কোনো একটা প্রশাসন কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমার একটা বোন একটা ভাই যদি থানায় যে একটা অভিযোগ দেয়, বলে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। তাহলে ক্ষমতা কার হাতে? একটা উকিলের কাছে গেলে এই মামলা আমরা পরিচালনা করতে পারবো না। আমরা সাধারণ মানুষ 17 বছর ভোট দিতে পারিনি, আমাদেরও আশা আকাঙ্ক্ষা আছে আমরা একটা
ভোট দিব নিরপেক্ষভাবে, যে সরকারই আসুক তাতে আমার কোনো মাথা ব্যথা না। দেশে একটা নির্বাচিত সরকার হলে দেশ সুস্থভাবে পরিচালনা হবে, আইনের কাজ চলবে, স্বাস্থ্য খাত চলবে, শিক্ষা খাত চলবে। তো আমি আপনার কাছে একটু আসতে চাই, এর আগে আমরা শুনছিলাম যে আসলে রাষ্ট্রের বিভিন্ন সংকটের কথা শুনছিলাম, যে শুধুই কি রাষ্ট্র দায়ী, রাজনৈতিক দলগুলোর কোনো দায় এখানে আছে কিনা, কি মনে করছেন আপনি? ওকে, থ্যাংক ইউ। আমি সবার উদ্দেশ্যে প্রথমে একটি কথা বলবো, অন ক্যানট ডু হোয়াট এভার হি লাইকস ইন দ্য সোসাইটি। যা খুশি তাই করতে পারে না, যা খুশি তাই বলতে পারে না। এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এসেছে ছাত্র জনতার অভ্যুত্থানে এবং সকল রাজনৈতিক দল, বাংলাদেশের শেখ হাসিনা এবং তার দোসররা বাদে আর সকল রাজনৈতিক দলের এই সরকার, সকল রাজনৈতিক দল যদি এই সরকারকে সাহায্য সহযোগিতা করত, এই সরকারই শোনা ফলাতে পারত। সরকার তারা এসেছে দেশের মঙ্গল করার জন্য, জনগণের মঙ্গল করার জন্য। দলগুলো যদি সহযোগিতা না করে, তারা আমার এক্ষুনি নির্বাচন দাও, এটা কোনো কথা না। বলিস না যা খুশি তাই বলা যায় না। সরকারকে সময় নিতে হবে, তবে নির্দিষ্ট সময়, রাজনৈতিক দলগুলোকে একটি নির্দিষ্ট সময় দিতে হবে। কিছু সংস্কার অবশ্যই হতে হবে। সংস্কারের জন্যেই কিন্তু আসলে এই অভ্যুত্থান হয়েছে, সংস্কারের জন্যেই এই সরকার এসেছে। সংস্কারকে কোনো দলও অস্বীকার করছে না, কিন্তু তারাও এত ব্যস্ত হয়ে গিয়েছে যে সংস্কারেরও একটা সময় দরকার। বিচার ব্যবস্থা হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতি হোক, হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে এদেশ এমন হবে না যে সোনা ফুলে গেছে। সোনা ফলাতে হলে সব রাজনৈতিক দলের যদি সমর্থন থাকে, তাহলে ওই দলের সমর্থনে যে পুলিশ আছে, বিচারক আছে, মানে অন্যান্য কর্মকর্তা আছে, তারাও সহযোগিতা করতে বাধ্য। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে ওনার কথা, আমরা শুনছিলাম যে আসলে এই সরকারের অসহযোগিতাপূর্ণ আচরণ এই সরকার পাচ্ছেন, এরকম একটা কথা শুনছিলাম। এই ব্যাপারটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আর এই যে এখন রাষ্ট্রযন্ত্রের যে দুর্বলতাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে রাজনৈতিক দলগুলোর করণীয় কিছু ছিল কিনা? এখানে রাজনৈতিক দল, তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, তাদের যে মন্তব্য, তারা সর্বাধিক তাদেরকে সাহায্য করছে। কিন্তু যারা অরাজনৈতিক দল, কারণ এই দলের, এই সরকারের প্রতি প্রতিটা দলের আস্থা আছে, শুধু একমাত্র খুনি হাসিনা ছাড়া। কিন্তু এখন খুনি হাসিনার প্রেতাত্মারা পিছন থেকে হয়তোবা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম কোনো রাজনৈতিক দলের সাথে তারা একাত্মতা ঘোষণা করে, অথবা অন্ধকার থেকে তারা তাদের সাথে একাত্মতা করে কোনো অরাজকতা সৃষ্টি করছে। তাহলে এখানে কয়টা রাজনৈতিক দল এই সরকারের সাহায্য করবে? কিন্তু পিছন থেকে তো শস্যার ভিতরে তো ভূত রয়েই গেছে। ভাই কিন্তু বলেছে যে প্রশাসনে দেখেন, যদি শতকরা 75% যদি হাসিনার প্রশাসন থাকে, তাহলে 25% কিন্তু যদি নিরপেক্ষ থাকে, তাহলে কিন্তু দুর্নীতিবাজদের কাছে 75%-এর কাছে 25% কিন্তু অসহায়। তার কাতারে দাঁড়িয়ে জনগণের কথা শুনছিলাম এত সময়, আমরা সম্ভাবনার কথা শুনছিলাম, সংকটের কথা শুনছিলাম, আমরা তাদের চাওয়া পাওয়ার কথা শুনছিলাম। সকলেই দাবি করেছে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি তারা করছেন। আমরা শুনছিলাম এই সমস্ত কথা। তো আমরা আবারও জনগণের কাতারে ফিরব নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো পর্বে। আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ টিভির সঙ্গে থাকবেন।